হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ ঘটনা নিয়ে, সাথে থাকবে কিন্তু আজকেও কিছু প্রশ্ন। আর আজকের ঘটনাটা প্রত্যেকের আমি বলবো শোনা দরকার, কারণ আমাদের বাড়িতে বাচ্চা তো আছেই, তাই না? টিনেজার হোক আর ছোটই হোক, বাচ্চা আছেই। আজকের ঘটনাটা শিক্ষামূলক, সাথে কিন্তু একদম সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটা বনগাঁয় ঘটেছিল। হ্যাঁ, আমি সবাইকে ঘটনায় যাওয়ার আগে বলবো, একটি আমি ভয়েস তোমাদেরকে শোনাবো, তোমরা একটু কষ্ট করে ভয়েসটা শোনো। আমার কাছ থেকে বড় মায়ের জিনিসটা পাওয়ার পর যেদিন আমার বাড়িতে জিনিসটা এলো, আমার ছেলে একটা বিজনেস করে, তো বিজনেসে সেদিন খুব ভালো প্রফিট পেয়েছে। তারপর আমি ওটা আমার মাকে দিই, মা বাবাকে মঙ্গলবারে ধারণ করাই, গত মঙ্গলবারে। তো বাবার 3 দিন একদম মিরাক্কেলের মতো ভীষণ ভালো ছিল। আমার বাবা তো তোমাকে দেখেনি, কিন্তু বাবা তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। চলো চলো আজকে ঘটনায় ফেরা যাক। সবাইকে বলবো একটা করে লাইক করে দিয়ে পাশে থেকো, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নিও। বনগাঁ থেকে আজকে ঘটনাটা কৌশিক দত্ত পাঠায়। কৌশিকের বাড়ি হচ্ছে বনগাঁয়। কৌশিক বলে, দিদি ভাই, আমি যখন একটি প্রাইভেট কোম্পানিতে জব করতাম, তখন আমার সাথে কিছু বন্ধু হয়, মানে কিছু ছেলের পরিচয় হয়, তারা এখন আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমি যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা আমার সাথে আজ থেকে 2 বছর আগে একটি পিকনিক স্পটে গিয়ে ঘটে। ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে। আমাদের কৌশিক ভাই বলে, দিদি ভাই, আমি তোমার বহু পুরনো শ্রোতা, কিন্তু আমি হয়তো তোমাকে 2বার অনেক আগে কমেন্ট করেছিলাম। তারপর সত্যি কথা বলতে আমি তোমার ঘটনা নীরবে শুনি, কমেন্ট করা হয় না। আমার ঘটনা শুনতে ভালো লাগে, শুনতে শুনতে কখন যে ঘটনা শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। প্রত্যেক দিন রাতে তোমার ঘটনা না শুনলে সত্যি কথা বলতে ঘুম আসে না, মনটা অস্থির লাগে যেদিন ঘটনা তুমি দাও না। কৌশিক বলে, দিদি ভাই, বনগাঁয় একটি পিকনিক স্পট, আমি নাম বলছি না, খুব ফেমাস ওখানে। আমার যে প্রাইভেট একটি জায়গায় আমি অফিসে একটা জব করতাম, ওখানের আমার কিছু ছেলে বন্ধু ছিল, তাদেরকে আমি পিকনিকের করার জন্য এনকারেজ করি। তো ওরা বলল যে হ্যাঁ, আর জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, নভেম্বরের একদম এন্ড থেকেই শুরু হয়ে যায় পিকনিক করা। আর প্রচণ্ড ঠান্ডা পড়ে জানো দিদি, সেই বছরটা। আমি ওদেরকে ফোনে ফোনে বললাম, চল না, পাড়ায় আশেপাশে সবাই দেখছি দল বেঁধে বেঁধে, পাড়ার কাকিমা, জেঠিমা, মাসিমা, দাদা সবাই পিকনিক করছে, চল আমরা নিজেরা পিকনিক করি। তো আমাকে আমার সেই অফিসের বন্ধুরা বলল যে হ্যাঁ চল। এবার আমি বারবার সেই অফিসের কেন বলছি বলে রাখি, আমি সেই অফিসের জবটা প্রায় 7 মাস মতো করে ছেড়ে দিই, কিন্তু ওখানে যারা আমার বন্ধু ছিল তারা আমার ফোনের মাধ্যমে বন্ধুই থেকে যায়। তো তারা আমাকে বললো, হ্যাঁ হ্যাঁ কৌশিক, তুই দেখ, তোদের ওখানে আমরা পিকনিক করতে যাব। দিন ঠিক হলো, ওদেরকে ফোনে জানালাম, ওরা সবাই পিকনিকে আসলো। আগেই টাকা পয়সা সবাই এসে দিয়ে যায়। এক রোববার দেখে আমরা পিকনিক করব একটি পিকনিক স্পট যেটা খুব ফেমাস বনগাঁর। তো আমরা সেখানে যাই পিকনিক করতে। এবার আমাদের যে বন্ধু বান্ধব ছিল, ওদের মধ্যে দুজন রান্নায় পারদর্শী, মানে এত সুন্দর রান্না করবে। আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টের মানে শেফ যারা থাকে না, তারাও পারবে না। আমরা ভাবলাম শুধু মটন বিরিয়ানি হবে, চিকেন চাপ, আদার্স কিচ্ছু হবে না, আর গাদা গুচ্ছে স্যালাড খেতে আমরা সবাই ভালোবাসি। সেরকমই ওরা দুজন গিয়েই রান্নার কাজে লেগে পড়ল। ওরা রান্না করছে, বিরিয়ানি হচ্ছে। আমরা ঠিক দুপুর যখন 12:30 1টার কাছাকাছি হবে সময়টা, তখন আমরা ওই আম বাগানের মাঠে, মানে ওই বাগানটা আম বাগান রয়েছে পিছনে, ওই আম বাগানের মাঠে প্রায় আমরা বসে রয়েছি 7 জন।
আর 2জন রান্না করছে। আমরা টোটাল 9জন ফ্রেন্ড ছিলাম। তো ওরা বলল তোরা দেখ ওখানে বসে একটু গল্প টল্প কর। আর বলে রাখি সেখানে শুধু আমরা একা ছিলাম না, আরো 2টো পিকনিকের দল ছিল, যারা আরো 2জন মানে 20 জন 15 জন করে 2টো দল ছিল। তারা একটা পুরো কোণ নিয়ে করছিল আর আমরা একটা কোণ নিয়ে করছিলাম। যেখানে ছিলাম দিদিভাই বসে, বনগাঁর ওই পিকনিক স্পটটা খুবই ফেমাস। প্রচুর লোক শীতের সময় ওখানে পিকনিক করতে যায়। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে গাড়ি করে করে, কেউ লরিতে, কেউ 4 চাকায়, কেউ বাসে করে ওখানে আসে। আমরা ভেবেছিলাম হয়তো অনেক ভিড় হবে, জলের সমস্যা হবে, বাথরুম যত মানে ভিড় হবে তত নোংরা হবে। কিন্তু গিয়ে দেখলাম আমরা আর 2টো পিকনিকের দল এসছে। তারা তাদের মতো নাচ করছে, গান করছে। আমরা বসে বেশ আনন্দ করছি, দেখছি ওখানে মেয়েরা নাচ করছে। এবার আমরা যেখানে বসে আছি তার থেকে বেশ দূরে একটা ফাঁকা মাঠ রয়েছে। মানে মাঠটার দিকে তাকালেই কিরকম একটা যেন অনুভূতি হচ্ছে দিদি, বলে বোঝাতে পারবো না। আমাদের কৌশিক বলে দিদি ভাই শুধু ওখানে আমি না, এটা আমার অভিজ্ঞতা না, আমার সাথে আরো যারা ছিল ওখানে বসে 7 জন, ওদেরকেও আমি বললাম যে দেখ ওই মাঠটার দিকে তাকালে কেমন একটা লাগছে না, মানে গাটা না ছমছম করছে ওই একটার সময়। তখন ওরা বলল হ্যাঁ সত্যি মনে হয় ওখানে ভূত টুত আছে, কারণ পুকুর জংলা পুরো ভরে গেছে, বাঁশ গাছ, মানে কিরকম একটা ওখানে ইনভারমেন্টটাই অন্যরকম। কিন্তু আমরা যেখানে আছি ওইখানটা ঠিকঠাক। কৌশিক বলে দিদিভাই আমরা সবাই ব্যাচেলার ছেলে মানুষ, আমরা পিকনিক করতে গেছি, একটু তো হালকা খাবই। তো যারা 2জন বন্ধু রান্না করছিল ওদেরকে আমরা ঢেলে ঢেলে গ্লাসে দিয়ে আসছি, ওরা খাচ্ছে আর আমরা 7 জন বসে খাচ্ছি। তো যারা বিরিয়ানি রান্না করছে বন্ধুরা, ওরা 2জন বলছে এই বেশি কিন্তু খাবি না, আমরা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দেখছি, বেশি খাবি না, বাড়ি ফিরতে হবে, এত বিরিয়ানি না খেলে কিন্তু গলায় বেঁধে দেবো। আমরা জাস্ট আনন্দ করছি। আমরা যে 7 জন রয়েছি গাছের গোড়ায় বসে, ওখানে একটা মিউজিক সিস্টেমে আমাদের হালকা একটা স্লো সং চলছে। আমরা বেশ খাচ্ছি, কিন্তু সেরকমও না যে আমরা এত খাচ্ছি যে আমরা আর উঠে আসতে পারবো না বাড়ি, সেরকম না। আর আমাদের বনগাঁতেই বাড়ি। যাই হোক, আমাদের কৌশিক ভাই বলে দিদি ভাই বিরিয়ানি যখন দমে দিয়েছে তখন বলল প্রায় আধ ঘন্টা টাইম লাগবে। যারা রান্না করছিল ওরা না ওখানে ওয়াশরুম ছিল, ভেতরে সব আছে, টিকিট নেয়, ওয়াশরুম ছিল। ওরা বলল আমাদের প্রচণ্ড হাত পা চুল কাচ্ছে, জানি না কেন, আমরা রোদে দাঁড়িয়ে মানে রান্না করেছে তো, এবার একটু গরমও লাগছে। বললো আমরা হাত পা ধুয়ে আসছি, তোরা কিন্তু বেশি খাবি না, আসলে আমরা জয়েন করব। আমরা ঠিক আছে। ওরা 2জন আসে, আমরা বসে আছি। এবার আসার পর আমি যে রান্না করছিল 2জনের একজনকে বললাম এই দাদা একটুখানি যা না চিকেন চাপ তুলে আন না খাই। তো বলল আচ্ছা ঠিক আছে। সে আবার আরেকজনকে বলল, মানে আমাদের সিনিয়রও ছিল দাদা বলছিলাম, তো আরেকজন বলল, সেই দাদা আরেকজনকে বলল এই যা তো একটুখানি চিকেন চাপ তুলে আন। তো যাই হোক আমরা 9 জন খাবো, মোটামুটি আমাদের জন্য হেউ ডেউ খেয়ে। আমরা আবার বললাম যে দেখ মানে যেটা হয় ব্যাচেলার পার্টি, বলছে দেখ আমরা তো সবাই মোটামুটি জলপান করছি, যদি খেতে না পারি ওইখানে দেখ মেয়েগুলো বেশ নাচছে কোমর দুলিয়ে দুলিয়ে, হ্যাঁ না পারলে ফেলে দেবো কেন ভাই, বাড়ি তো নিয়ে গেলে কেউ অ্যালাউ করবে না, তুলবে না, তো ওদেরকে দিয়ে দেবো, ওই 2টো পিকনিক পার্টি আছে ওদেরকে দিয়ে দেবো, বুঝেছিস। তা যে রান্না করেছে সে আবার বলছে আরে হ্যাঁ খেতে পারবি, অ্যাকচুয়ালি আমরা একটু জল বেশি খেয়ে ফেলেছি, মানে আমাদের খিদেটা মরে গেছে, তার মধ্যে অনেক রকম জিনিস খেয়েছি ফল টল। এবার আমরা ঝিম দিচ্ছি, মানে আমাদের খাবার পর বিরিয়ানির দিকে আর কারোর হুঁশ নেই। বিরিয়ানির হাঁড়ি ওরকম মাটিতে বসানো, চিকেন চাপ একটা গামলায় ওরকম ধরা আছে, আমরা বসে সবাই মোটামুটি ঝিমাচ্ছি। এবার অনেকক্ষণ ঝিমাতে ঝিমাতে আমাদের কৌশিক ভাই বলে দিদি আমার খুব জোরে বাথরুম পায়,
আমি তখন ওদেরকে বললাম যে এই তোরা কিন্তু বসে গল্প কর, আমি বাথরুম থেকে আসছি। বলে রাখি ওখানে 2-3 জন অলরেডি ফ্ল্যাট হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো আমি বাথরুমে যাই, বাথরুম থেকে হাত মুখ দিয়ে চোখে মুখে জলে ঝাপটা দিই, দিয়ে আমি আসি। এসে তখন আমি ওদেরকে বললাম কিরে চল বিরিয়ানি খেয়ে নি। তো আরও যে 2-3 জন মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়েছে, ওদেরকে কোনো রকমের সে লাতি তাতি মেরে কোনো মতে উঠবে না, সে মগের জল মুখের মধ্যে ছিটিয়ে তোলা হয়। সবার তো চোখ লাল হয়ে গেছে, মানে এমন অবস্থা। আমি বললাম যে তোরা যখন খেয়ে সহ্য করতে পারিস না এরকম গিলিস কেন রে? তো যাই হোক, আমরা সবাই মানে যা আমরা বিরিয়ানি রাইস নিই, আমরা মোটামুটি যা বিরিয়ানির রাইস নিই মানে তার অর্ধেকের বেশি বেঁচে যায়। আমরা খেতে কেউ পারিনি, কারণ আমাদের পেট অলরেডি ওভারলোড হয়ে গেছে আগেই। কোনো রকমে একটু নাড়ানাড়ি করে খাই, মুখে কোনো স্বাদ পাচ্ছি না যে কি হয়েছে না হয়েছে। ওই মানে মটন খাচ্ছি, চিকেন একটু খেয়েছি, ওরকম সব পড়ে আছে। তো আমাদের মধ্যে যে দাদা রান্না করে সে দাদা বললে, কৌশিক তাহলে খাবারগুলো ভাই নষ্ট করিস না, ওদের দিয়ে দিই, মেয়েগুলো নাচছে, ওদের খিদে বেশি পাবে। তো ওরাও খেতে বসবে সবে। তো আমি আর যে দাদা রান্না করে সেই দাদা, আমরা দুজনে সেই যেখানে দুটো পিকনিক দল এসছে ওদের কাছে যাই, গিয়ে বললাম যে ভাই তোমাদের মধ্যে মেম্বার কে আছে? একজন হত্যাকর্তা সেই এরম ভাবে আসলো মনে হচ্ছে মারবে, মারমুখী হয়ে আসে। কেন কি হয়েছে ভাই? তো যেহেতু ওখানে অনেক বৌদি আছে, অনেক মেয়ে আছে, হয়তো একটুখানি ও বেশি দেখাচ্ছিল। তো তখন বললাম যে না ভাই, আমরা তোমাদের ঝগড়া করতে আসিনি, আসলে আমাদের অনেক বিরিয়ানি বেঁচে গেছে, আমরা 9 জন রয়েছি, আমরা সব মানে এক অফিসে চাকরি করি, বিরিয়ানি রান্না আছে, মটন বিরিয়ানি, মটনও আছে, আলুও আছে, চিকেন চাপও আছে, তোমরা যদি চাও তাহলে তোমরা ওগুলো নিয়ে নাও। তখন সেই ছেলেটা বলছে, আরে দাদা এটা বলার কি আছে, বিরিয়ানি লাভার তো আমি একাই খেয়ে নেবো, আর দাদা কোনো ব্যাপার না, চলো দাদা নিয়ে আসছি। বলেই ও পেছন ঘুরেই 2 জনকে নাম ধরে ডাকলো, ডেকে বলল চল দাদাদের বিরিয়ানি হাঁড়িটা তুলে আনতে হবে। এই কি ভালো সম্পর্ক, মনে হচ্ছে ও আমার মায়ের পেটের ভাই। ওহ কি বন্ধুত্ব, কাঁধে হাত দিয়ে এসে সেই বিরিয়ানি নিয়ে চিকেন চাপ নিয়ে চলে গেল। এবার আমরা বললাম যে এই আম গাছের গোড়ায় একটু আমরা শুই কিছুটা সময়, পাড়ারই তো ছেলে আশেপাশে সব, একটু শুই, তারপর নয় যাবো। আর যেই 2টো দল এসছিল ওরা কিন্তু আমাদের স্থানীয় না, বাইরে দিয়ে এসছে। যাই হোক, আমরা মোটামুটি সবাই ঘুমাচ্ছি, ঝিম দিতে 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 চোখ লেগে যায়। যারা বিরিয়ানির হাঁড়ি নিয়ে গেছে ওদের বলেছিলাম হাঁড়িটা তোমরা খাওয়া দাওয়া করে যদি বেরিয়ে যাও তাহলে আমাদের এখানে রেখে দিয়ে যাবে। যখন ঘুম ভাঙলো আমাদের, মানে ঘুম বলো নেশার একটা কি বলবো মানে ঘোর কাটলো, তখন ওই যে পিকনিক স্পট ওখানেরই এক কর্মচারী, তারা পিকনিক হয়ে গেলে ঝাড় দেয়, কাঠ টাট যারা পুড়িয়ে রান্না করে সেগুলো পরিষ্কার করে দেয়। কারণ পিকনিক যখন সিজন আসে প্রত্যেক দিনই লোক আসে, পরিষ্কার দিনের দিন করে নেয়। তো একজন ওই কর্মচারী এসে বলছে, ভাই ভাই ওঠ, ভাই ওঠ, যা পিকনিক করেছে সব মাল খেতে আসে। অ্যাকচুয়ালি আমাদের বোতলগুলো মাঠের মধ্যে সব ছড়ানো, গ্লাস ছড়ানো বলবেই। যাই হোক, এবার আমরা উঠে পড়লাম, উঠে সবার কিন্তু নেশা কেটে গেছে, সবার ঘুম কেটে গেছে। এবার আমাদের পেয়েছে প্রচণ্ড খিদে, তখন ঘড়িতে বাজে 3:30, প্রচণ্ড খিদে পেয়েছে। এবার আমরা যে ওদের বিরিয়ানি দিয়েছি বা কিছু, আমরা কোন ঝোঁকে, আমাদের নেশার ঝোঁকে আমাদের কিছু মাথায় নেই। আমরা বিরিয়ানির হাঁড়ি খুলে দেখি পুরো বিরিয়ানি কাচিয়ে খেয়ে নিয়েছে, মানে একটা চাল টুকরোও নেই, সব কাচিয়ে নিয়েছে। আর চিকেন চাপ করেছিলাম তার কিছু কাই পড়ে আছে, আদার্স কিচ্ছু নেই। তখন যে দাদা রান্না করেছে বলছে, কৌশিক হাঁড়ি খুলে কি দেখছিস, দিয়ে আসলে তো। ওরা কিন্তু নেই, ওরা বেরিয়ে গেছে। ওখানে রান্না করছিল, ওখানে নাচানাচি করছিল, বৌদিদের দেখছিলিস,
কচি কচি মেয়ে দেখছিলিস, তুই তো বললি, তোরই তো কথা মতো দিয়ে আসলাম। বলছে, তখন কৌশিক বলছে যে আরে দাদা আমার খুব খিদে পেয়েছে। বলছে খিদে পেয়েছে, চল এখান থেকে বেরো, রাস্তায় চল, বেরোলেই চা সিঙ্গারা খাবো। আমাদের মধ্যে কথা হচ্ছে। আমি বললাম দূর, এখনো 3:30 বাজে, কি যাব, সন্ধে হোক। যা হোক, আমরা বসে আছি, কি করব। তো আমাদের যেখানে পিকনিক স্পটটা, ওখান থেকে বেরোলেই, রাস্তা পার করলেই ওখানে না একটা দোকান আছে, 12 মাসের দোকান, কচুরি, চা, সিঙ্গারা, আমিত্তি, মালপোয়া, এগুলো ভাজা হয়। বড় দোকান, রোড সাইডের। তা ওই দাদা আর দুজন বন্ধু বলল যে তোরা সবাই টাকা দি, 50 টাকা করে দিয়ে ওখান থেকে দুটো করে বড় বড় সিঙ্গারা, 10 টাকা করে দুটো করে সিঙ্গারা আর মালপোয়া নিয়ে আসি। তা আমি বললাম যা, সবাই আবার দিলাম। কি পিকনিক হচ্ছে আমাদের, ভাবো। তো ওরা চলে যায় পিকনিক, মানে বেরিয়ে ওখান থেকে, পিকনিক স্পট থেকে বেরিয়ে ওরা চলে যায় ওই কচুরি মালপোয়া আনতে। আমাদের কৌশিক ভাই বলছে দিদি ভাই, আমি আর যে দাদা রান্না করছিল হচ্ছে সিনিয়র, সবাই ওই দাদাকে দাদাই বলে, ওই দাদা আর আরো 3-4 জন ছিলাম, ওরা 3 জন মতো গেছে। আমরা ওই টোটাল মানে তখন ওই 9 জনের মধ্যে ধরো 4 জন গেছে, 5 জন আমরা আছি। এবার আমরা তখন বললাম যে অনেকক্ষণ ধরে দেখ বসে রয়েছি, ওই দিকে না তাকাচ্ছি, ওই যে ওই মাঠটা কেমন একটা লাগছে, চল তো মাঠের ওখান দিয়ে ঘুরে আসি। তো সবাই বলে চল, কি করব এখানে বসে। আর মানে কি বলতো, অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো, মানে একটা বেলা হয়ে যাওয়া, 3টের সময় রোদটা থাকে, 3:30 রোদটা আস্তে আস্তে কমে, 4টের দিকে আর একটু হালকা ঠান্ডা হয়, মশা ধরছে, আর কেউ তো নেই। আমরা 6টা পর্যন্ত থাকতে দেবে। আমরা ওই 5 জনে হেঁটে হেঁটে ওই মাঠে যাই। মাঠে যেতে আমাদের কৌশিক বলে দিদি ভাই, জানি না তুমি বিশ্বাস করবে কি না, আমরা যখন মাঠের মধ্যে উঠলাম, আমাদের যে পিকনিক স্পটের মাঠটা অনেকটা উঁচু, আর ওইটা হচ্ছে অনেকটা ডাউন। আমরা যখন ওই ডাউন মাঠটায় গেলাম, আমাদের সবার না একটা ঝটকা লাগলো শরীরে। তো একে অপর আমরা সবাই সবাইকে বলছি যে এই শরীরের মধ্যে কেমন একটা লাগলো না। ওরা বলছে শরীরটা হালকা হয়ে গেল, একটা উইকনেস আমরা ফিল করছি, শরীরটা যেন হালকা হয়ে গেল। তো আমাদের মধ্যে আর এক দাদা ব্রাহ্মণ ছিল, সে তখন বলছে আরে না, আরে অ্যাকচুয়ালিও আমাদের পেটে কিছু নেই, আমাদের মদের নেশা ছিল, সেটা তো বাথরুম করে বেরিয়ে গেছে, সবই কেটে গেছে, এতটা হেঁটে আসলাম, ওখান থেকে অনেকটা দূর। বলছে এতটা হেঁটে আসলাম, ওই উঁচু নিচু লাফিয়েছি, হয়তো ওরকম লাগছে। মানে আমাদের সবার এক এক রকমের এক একজনের মতামত। যখন আমরা এগোচ্ছি ওই জঙ্গল, পুকুর, বাঁশঝাড়, ওই দিকটা যখন যাচ্ছি, তখন আমাদের কৌশিক বলে দিদি ভাই, আমি চুপচাপ পেছনে হাঁটছি। তো আমাদের যে 5 জন ছিল ওর মধ্যে একজন বলল ভাই এখানে চল ফটো তুলি, ফটো তুলে বাড়িতে দেখাবো। মানে পেছনটা না এত সুন্দর, ছোট্ট মতো একটা পুকুর, পুকুরের জলটা পুরো মাটি গোলা, ঠিক আছে, ওরকম তো দেখা যায় না, সবুজ দেখা যায় কিন্তু জলটা মাটি গোলা। ঠিক ওই পুকুরটার পাশেই সুন্দর করে মানে ঝাড় হয়ে গেছে পুরো বাঁশের, আর সামনেটা হচ্ছে জঙ্গল। ওই জঙ্গলটার জন্য বিচ্ছিরি লাগছে, যদি ওই জংলা যে গাছগুলো পেরিয়ে যদি পুকুরের সামনে যাওয়া যায় না, মনে হচ্ছে পেছনে কোনো জল ছবি আঁকা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো আমরা সত্যি বললাম হ্যাঁ চল তো আমরা ফটো তুলি। সবাই না আমরা ফটো তুললাম। ফটো তোলার পর আমরা যখন মানে আসছি, তখন আমাদের মধ্যে একজন বলল এ ভাই তারা তো একটু বাথরুম পেয়েছে, বাথরুম করে দিই। তো বাথরুম পেয়েছে, একটু বাথরুম করে নিই। আমি বললাম ভাই আছে তো আপনার, আমাদের পিকনিক স্পটে বাথরুম রয়েছে, ওখানে যাস না ভাই, যতটা ততটা এইসব করিস না। কারণ জায়গায় জায়গায় বোর্ড লাগানো ছিল, মানে প্যাকেট ফেলবেন না, এইসব থুতু থুতু ফেলবেন না। তো সেখানে কেন করছিস, যদি কেউ দেখে, বললে এটা তো পিকনিক গার্ডেনের বাইরে ভাই, কে কি বলবে। ও বাথরুমটা ওখানে করলো। করে যখন আমরা এগোচ্ছি, যেখান থেকে আমরা গেলাম গিয়ে, ওই পথেই মাঠের ওপর থেকে হেঁটে আমরা পিকনিক গার্ডেনে আমাদের উঠবো, দেখলাম পর পর 3টে কঙ্কালের মাথা বসানো, পর পর 3টে কঙ্কালের মাথা বসানো। এটা কি করে হয়? আমাদের সাথে যে দাদা বিরিয়ানি রান্না করেছেন, দাদা বলছে কি ব্যাপার, এ কি রে, অবাক করা তো, আমরা তো এক্ষুনি এখান থেকেই নামলাম, ওই জায়গাটা উঁচু ঢিপি আর মাঠটা নিচু, পিকনিক
স্পটের মাঠটা উঁচু, ওখান থেকে আমরা লাফ দিয়ে সবাই নেবেছি। এটা কি করে হয়? আমরা না সবাই অবাক হয়ে গেলাম। বেশ হালকা হালকা একটু অন্ধকার হচ্ছে, জায়গাটা গাছপালার জন্য, হয়তো বাঁশ গাছের জন্য হবে। দেখলাম আমাদের 4 জন যারা সিঙ্গারা আনতে গেছিল ওরা মাঠে, ওদেরকে আমরা দেখতে পাচ্ছি ওরা মাঠে ঢুকছে। ওরা কিন্তু আমাদের দেখেনি, ওরা মাঠে ঢুকছে আর আমরা এইখানে নিচু মাঠে দাঁড়িয়ে আছি। ওই মাঠ থেকে দেখলে আমাদের বুক পর্যন্ত দেখতে পারবে, এতটা ডাউন আর এতটা দূরত্বে আছি। তো আমাদের সেই দাদা যে রান্না করে, দাদা বলছে কঙ্কালের মাথাগুলো কোথা দিয়ে আসলো? এই তোরা সাইড করে চল, এখান থেকে বেরিয়ে যা। কৌশিক তখন বলে যে আমরা তো এই মাত্র এখান থেকে এসেছি, ফটো তুলতে কতক্ষণ লাগবে? 5 মিনিট 10 মিনিট, 3টে মাথাকে বসিয়ে দিয়ে গেল। আর মাথাগুলো না কালো কালো, মানে মনে হচ্ছে মানে মানুষের মাথা যেরকম পুড়ে গেলে ছাই, মানে কাঠের যে রুয়োটা থাকে লেগে যে একটা কালো হয়ে যায় না, ঠিক কালো কালো ওরকম পোড়া কঙ্কালের মাথাগুলো পোড়া। ওই দেখে ওরা 3 জন পাশ কাটি ওখান থেকে, ওই দেখে ওরা 5 জন পাশ কাটি ওখান থেকে বেরিয়ে যায়। এইবার সবাই সবার মতো সিঙ্গারা খায়। ওই কথাটা কেউ আর কাউকে বলেনি ওদেরকে, যার যার মতো 6টা বাজে বেরিয়ে যায়। যেই বন্ধুটা ওইখানে বাথরুম করে, ওর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাড়ি যেতে যেতে বলছে যে পুরুষ অঙ্গ যেটা থাকে ওর প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড এত যন্ত্রণা করছে, ও কাটা ছাগলের মতো দাপড়াচ্ছে। এবার বাড়ির ওর বোন আছে, মা আছে, ছেলেটার বাবা নেই। তার মা ফোন করে আমাদের যে দাদা ছিল, কৌশিকের দাদা, মানে নিজের না, যাকে দাদা দাদা বলছিল, রান্না করেছিল, ওনাকে আগে ফোন করে। সবার সাথে সবার তো একটা লিঙ্ক আছে, সবাই একসঙ্গে কাজ করতো, শুধু কৌশিক ছেড়ে দিয়েছে, ওরা তো কাজ করে। ফোন করে বলে যে এরকম ছেলেটার ভাই একটুখানি বাড়িতে এসো। ওই ছেলেটির মা বলে যে আমার ছেলের বুঝতে পারছি না, ওর খুব অসুবিধা হচ্ছে, একটু বাড়িতে এসো। এদিকে সেই দাদা ফোন করে কৌশিককেও ডাকে, আরো সবাইকে ডাকে। এবার যে গেছে গেছে, যে যায়নি, সবারই শরীর টায়ার্ড। তো কৌশিক ভাই বলছে দিদি ভাই ওর বাড়িতে যখন যাই, ও না রীতিমতো দাপড়াচ্ছে, যে আর ওখানে হাত দিয়ে আছে, ওর খুব কষ্ট হচ্ছে, খুব কাঁদছে, মুখ চোখ না লাল হয়ে গেছে। ওকে নিয়ে আমরা হসপিটালে গেলাম। হসপিটালে ডক্টর দেখে বলল যে এক্সরে করতে হবে, এক্সরে করলে বোঝা যাবে কোনো রকম কিছু প্রবলেম হয়েছে কি না। ওকে ইঞ্জেকশন দিয়ে টেক্সরে করে ইঞ্জেকশন দেয়, দিয়ে ওকে হসপিটালে 2 দিন রাখলো। ব্যথা ওঠে, ব্যথা ইঞ্জেকশন দিয়ে ওকে রাখে। 2 দিন পর বাড়িতে নিয়ে আসলো, ভাবলো ছেলে সুস্থ হয়ে গেছে। বাড়িতে আসার পর সেম অবস্থা, আবার সেম, যেইকে সেই ওরকম অবস্থা। তারপর ওর মা ফোন করে বলল মানে ওর মানে গোপন অঙ্গ থেকে ব্লিডিং হচ্ছে। তখন বলছে যে এরকম কেন হবে, হঠাৎ কি হলো? আর ওকে জিজ্ঞেস করে কোনো রকম, বলছে না ওসব কোনো রকম কিছুই না, আর এর আগেও এরকম কোনো দিন হয়নি। তারপর ওকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তান্ত্রিক, মুসলিম তান্ত্রিক, দেখে বলে ও যেখানে বাথরুম করছিল বাঁশবাগানের একটা গাছের গোড়ায়, বলছে ওখানে কোনো খারাপ জিনিস ছিল, মহিলা, সেও মুসলমান, যে মহিলার আত্মা ছিল সে নাকি ওর ওই গোপন অঙ্গে মানে কি বলবো নজর দিয়েছে, নজর বলো দৃষ্টি বলো দিয়েছে, যার কারণে ও হয়তো আর বাঁচবে না। বুঝতে পারছো, বাঁচবে না। এই শুনে তো আমাদের, ওর মায়ের, বাবার, সবার, মানে দিদির বাবা তো নেই, মানে ওর যে বোনের মানে সেই কান্নাকাটি পড়ে গেছে। আর স্বাভাবিক, আর আমরাও বলছি এ কি ভাই, পিকনিকে গিয়ে এরকম কি হয়ে গেল? ওকে বাথরুম করতে বারণ করেছিলাম, ও তো শুনিনি। এবার ওই সব তো তখন বলে কোনো লাভ নেই। রাতের বেলা ওই ছেলেটি বলছে আমাদের কৌশিক ভাই, দিদি ভাই, ওকে তো যা হোক ওখান থেকে গা ফা বেঁধে তাবিজ টাবিজ সব গলায় দিয়েছে, জল ঠল পুড়ে দিয়েছে, জল ঠল খেয়েছে। ও রাতের বেলা যখন শুতো, ওই যে মুসলমান ওঝা ছিলেন উনি বলেছিলেন আপনার ছেলেকে একা বাড়িতে
যেখানে শোবে একা থাকতে দেবেন না। এবার ও না একা শুধু বলে ওর মা দিদি কি শোবে একটা ছেলের সাথে। তো যেদিন রাতে ওকে ঝাড়িয়ে আনে সেদিনকেও একা শোয়। একা শোয় যখন রাতের বেলা এরকম করে একটা গুগানির শব্দ পায়। সেটা ওই আমাদের যে বন্ধুটার এরকম অবস্থা, মাও পাচ্ছে, এদিকে বোনটাও এরকম শব্দ পাচ্ছে। মা বোন একসাথে শোয়, পাশের ঘরে ও শোয়। তখন মা আর বোন একসাথে উঠে বলছে যে ওঝা তো বলেছিল ওকে একা না শুতে দিতে, কি ব্যাপার। উঠে গিয়ে দেখে ওর উপরে একজন কালো রঙের, পুরো কালো আপাত মস্তক ঢাকা, মানে মাথা থেকে পা পর্যন্ত কালো আপাত মস্তকে ঢাকা একজন মহিলা ওর ঠিক গোপন অঙ্গের উপর বসে আছে। হ্যাঁ, এই দৃশ্য মা আর বোন দেখে খুব জোরে চিৎকার করে ছুটে ঘর দিয়ে বেরিয়ে যায়। আসলে ওরা তো মেয়ে ছেলে, আসলে ওরা তো মহিলা, কি করবে বাড়িতে পুরুষ ওই একা, মহিলা ভয় পেয়েছে। এবার সেই ওরা বোন আর মা বেরিয়ে তালা খুলে কোনো রকমে হাত পা কাঁপছে বাইরে বেরিয়ে পাশের যারা ছিল প্রতিবেশী তাদেরকে ডেকে বলে, তখন রাত প্রায় 2:30, ডেকে বলে যে এরম এরম ব্যাপার, ঠান্ডা পড়েছে, কেউ আর দরজা খুলছে না, ঠান্ডা পড়েছে, যে যার মতো শুয়ে রয়েছে চাপা দিয়ে। সবাইকে ডেকে যখন বলে তখন ঘরে এসে দেখে যে কোনো কিছু নেই, সে মহিলা কালো ছায়া কিচ্ছু নেই, ও অঘরে বেহুশের মতো পড়ে আছে, একদিকে ঘাড় ঘোরানো, আর ও যেখানে শুয়ে রয়েছে ওখানে বেড যে কভারটা ব্লাডে ভর্তি, ব্লাডে ভর্তি। এবার সবাই বলছে যে নিশ্চয়ই যে ওকে দৃষ্টি দিয়েছে সে ওর সাথে শারীরিক সম্পর্ক করছে। সে শারীরিক সম্পর্ক ওর সাথে করছে। এবার কি করবে, ভোরবেলা ওকে কোনো ওর মানে অবস্থা খুব খারাপ, চোখ মুখ বসে, মুখ শুকিয়ে, কাল ঢুকে, চোখের নিচগুলো লাল হয়ে গেছে, মানে ওর দিকে তাকানো যেত না, আর ও না বসতে পারতো না। কৌশিক বলছে দিদি ভাই ও না সবসময় এরকম শুয়ে পড়তো, মানে ওকে বসানোর চেষ্টা করলে এরকম করে কারোর গায়ে ও ঢলে পড়তো, ওর শরীর পুরো শেষ, শরীরে কিছু নেই। ওকে সেই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, মুসলিম যে ওঝা বা তান্ত্রিক ছিল ওনার কাছে। উনি তখন বললো তোকে তো বলেছি, ওর মাকে বলছে তোকে তো বলেছি তোর ছেলেকে আমরা বাঁচাতে পারবো না, তোর ছেলেকে যে ধরেছে সে অনেক পাওয়ারফুল, এর আগেও নাকি একটা বাচ্চা ওরকম মেরে ফেলেছে, আমি পারবো না কিছু করতে। তখন মা বোন পাড়ার যারা প্রতিবেশী যায়, বলে ছেলেটিকে বাঁচাতেই হবে, বাবা মারা গেছে, একটা মাত্র ছেলেই বাড়ির ভরসা, ওর যদি কিছু হয়ে যায় তাহলে বোনটার বিয়ে কে দেবে, ওর মাকে শেষ বয়সে কে দেখবে, মেয়ে তো পর চলে যাবে বোনের বিয়ে হলে। সবাই বলতে তখন সে ওঝা বলছে আমি কিচ্ছু করতে পারবো না, আর এর যে ধরেছে তার অনেক ক্ষমতা, কিচ্ছু পারবো না করতে। সেই ছেলেটা কৌশিক বলে দিদি ভাই তাও ওর মা বোন পাড়ার লোক আমরা ক্লান্ত বসে থাকিনি, আমরা নিয়ে চারপাশে ওকে ছোটাছুটি করেছি, শেষে ঠিক 3 মাস 3 দিনের দিন ছেলেটি মারা গেল। 3 মাস 3 দিনের দিন ছেলেটি মারা গেল। বলে আমাদের কৌশিক ভাই দিদি ভাই বিশ্বাস করবে না, আমি এত কেঁদেছি, আমি জীবনে কোনোদিন এত কাঁদিনি, আমি এত কেঁদেছি, কারণ আমাদের সাথে ও তো ছিল, আর খুব ভালো ছেলেটা ছিল, খুব ঠান্ডা প্রকৃতির ছিল, আর বোকা বোকা টাইপের। আর সব থেকে বড় কথা মানে ওকে ওকে বলে না, মানে সবাইকে আমি বলেছিলাম যে চল না ওই মাঠটায় যাই, আজকে যদি আমি না বলতাম তাহলে হয়তো ও মারা যেত না। আমাদের কৌশিক ভাই বলে দিদিভাই আমি নিজেকে নিজে মানে সবসময় দোষী ভাবি, কিন্তু ওর মা প্রতিবেশী বলেছে না রে বাবা, ওর নিয়তি ছিল, কারণ তোর কি অন্যায় ছিল, তুই বলেছিস যাবার জন্য মন চেয়েছে গেছে, ওখানে তো আরো আমরা 5 জন ছিলাম ওকে নিয়ে, তাহলে আরো 4 জনের হলো না, ওর কেন হলো? কিন্তু ওকে আমরা বারণ করেছিলাম যে যত্র তত্র যেখানে সেখানে বাথরুম করিস না। ও বলল দূর, এত দূর আবার উঠে যাব, আমার জোরে বাথরুম পেয়েছে। সাবধান, আমি সবাইকে সাবধান করব এই ঘটনাটার মধ্যে দিয়ে, যারা টিনেজার আছো তারা একদমই তোমরা মা বাবা কারোর কথা শোনো না,
কাউকে গুরুত্ব দাও না, কোনো কিছু মানো না। রাস্তায় বাইক নিয়ে যাচ্ছ, যেখানে সেখানে দাঁড়িয়ে বাথরুম করে ফেলছো। মানে এই জিনিসগুলো আমি এরকম ঘটনা অনেক পাই জানো। মানে কি বলবো, সব বয়সী মানুষই তো আমার ঘটনা শোনেন, বলতে পারি না। এরকমও আমার কাছে ঘটনা এসছে যে ফাঁকা জায়গা দিয়ে আসছে, পাশে ধান ক্ষেত, চাষবাস, গ্রাম্য পরিবেশ, মানে সহবাস পর্যন্ত করছে ক্ষেতের মধ্যে ঢুকে অন্ধকারে। তোমরা জানো যে এই সব করাতে আশেপাশে তোমরা ভাবছো কিছু নেই, তোমাদের আশেপাশে কি আছে? তোমাদের আশেপাশে কি আছে যে তোমাদেরকে জীবনের মতো শেষ করে দিতে পারে? এই যে আমাদের কৌশিক দত্ত ভাই বনগা থেকে ঘটনাটা পাঠায়, এই যে বন্ধুটা যদি কথা শুনে বাথরুমে গিয়ে বাথরুমটা করতো জায়গা মতো, তাহলে হয়তো ও আজকে মারা যেত না। তাও ছেলেটির ২৬ বছর বয়স, ভাবতে পারছো? যাই হোক দর্শক বন্ধুরা, আমি ঘটনা শেষে তোমাদের কোশ্চেনটা করব, কোশ্চেনের উত্তরটা তোমরা দিও। উত্তরটা হচ্ছে, এই যে পিকনিকটা হয়েছিল, পিকনিকে কি কি রান্না হয়েছিল আর কজন ছিল? ঠিক আছে, আজকের একদম ইজি সিম্পল সোজা প্রশ্ন। চলো এবার তোমাদের কমেন্টগুলো পড়ি। গতকাল রাতে তোমরা কারা কারা কমেন্ট করেছো আমাকে দেখি। আর আমাদের শোনা কথায় কিন্তু অলরেডি ঘটনা এসে গেছে, তোমরা যারা যারা শুনুনি অবশ্যই গিয়ে কিন্তু শুনে আসবে, ঠিক আছে? প্রথম কমেন্ট আসে নেহা মাইতি, সৌমিক সরকার পরপর দুটো কমেন্ট করেন, অ্যাঞ্জেলিনা সোরেন, মাহি রয়, টিনা আচারিয়া, নিবেদিতা কর, চুমকি বিশ্বাস দিদিভাই, টুকু সাবারওয়াল, টিনা আচারিয়া, পিন্টু ঘোষ, মাহি রয়, সুদীপ্তা ব্যানার্জি, মৌ রয়, টিনা আচারিয়া, টিনা আচারিয়া, টিনা আচারিয়া, টিনা আচারিয়া, নীলিমা সিং, টুকু সাবারওয়াল, টিনা আচারিয়া। টিনা মানে আমাদের সব থেকে বেশি কমেন্ট করেছো। টুকু সাবারওয়াল, লক্ষ্মী ভট্টাচার্যা বলেছো লাভ ইউ টু দিদিভাই। আচ্ছা, চুমকি বিশ্বাস ঠিক অ্যান্সার দিয়েছো, ব্যাঙ্গালোর আর কেরলের ভৌতিক ঘটনা। আর হ্যাঁ, কাকা চৌরাস্তার মোড়ে বসে থাকতেন, একদম সঠিক। আর আমাদের দাদা ভাই কিন্তু অলরেডি ঘটনা পাঠিয়ে দিয়েছে, আমি কাল কি পরের দিন ঘটনাটা শেয়ার করব। শতাব্দী দেব, তারপরে হচ্ছে মাহি রয়, আব্দুল হক ভাই, স্বপ্না বাজাল দিদি ভাই, হোয়াইট কিং বনু, লাভ ইউ টু বনু, তারপরে সুমনা ভট্টাচার্যা, অনেকদিন পর মনে হচ্ছে না, তারপর হোয়াইট কিং বনু, প্যান্থার গেমিং ওয়াইটি, শ্রেয়াস ভাই, ভাই এক্সাম কেরম হচ্ছে? শুরু হয়েছে ভাই? আচ্ছা, টুকাই বেরা দিদি ভাই, রাজীব জাসওয়াল, টুকাই বেরা দিদি ভাই আবারও কমেন্ট করেছো। তারপর পায়েল মণ্ডল, সন্ধিয়া মণ্ডল। আচ্ছা, সামিমা সামরোস, ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই, মৌ ঘোষ, কমল মিত্র, প্লিজ শেয়ার দ্য পোস্ট অফ ব্যাঙ্গালোর অ্যান্ড কেরালা। অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব। আচ্ছা, টিনা ঘোষ, সুজাতা দাস, স্বপন রাউত, গার্গী সুর, বনানী কর্মকার, উত্তম দাস, সোহম মুখার্জি পরপর কমেন্ট করেছো তিনটে, কৃষ্ণা মুখার্জি দিদি ভাই, তারপরে আবার সোহম মুখার্জি কমেন্ট করেছো, সুপর্ণা দিদি ভাই, চন্দ্রানী পাল, তাপসী, অভিজিৎ নাথ, তারপরে কমেন্ট করেছো অভিজিৎ নাথ, দুটো কমেন্ট করেছো, নীতা সিং, তারপরে নিবেদিতা কর, কিষাণু মান্না, মধুমিতা মাইতি, প্রদীপ দাস, সুমনা পাটেল, রেশমি ভট্টাচার্যা পরপর দুটো কমেন্ট করেছো, সুমনা পাটেল আবার, জয়শ্রী ঘোষ, শ্রেয়সী, পাপ্পু দে পরপর দুটো কমেন্ট করেছো, তারপর সারদা সাউ। সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভ কামনা রইল। ঘটনার তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো দিও। আজকের মতো টাটা, গুড নাইট করার আগে বলবো ঘটনার মধ্যে কতটা শিক্ষামূলক বিষয় ছিল। আশা করি যারা টিনেজার আছো তারা খুব ভালো করে মাথায় রাখবে। আজকের মতো আসছি, লাভ ইউ অল, গুড নাইট।